সালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে অনুশীলনী 14 এর 8 নং থেকে 10 নং পর্যন্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। 8 নং প্রশ্নে বলা হয়েছে, কোনো একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে। রহিম 15টি টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? একটা লটারি করা হয়েছে, সেখানে 570টা টিকিট বিক্রি হয়েছে। যে লটারি করা হবে, কে কে টিকিট কিনবেন, তো এরকম করে 570টা টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে রহিম সাহেব তিনি একাই 15টা টিকিট কিনছেন। এই 570টা টিকিটের মধ্যে ওনার টিকিট হয়েছে 15টা টিকিট। এই 570টা টিকিট মিশিয়ে যখন লটারিটা করা হবে, দৈবভাবে একটি টিকিট উঠানো হলো পুরস্কার দেওয়ার জন্য। দৈবভাবে একটি টিকিট তোলা হলো প্রথম পুরস্কার দেওয়ার জন্য। এই টিকিটটা উঠানো হয়েছে। তো রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত এখানে জানতে চাচ্ছে। তো আমরা সম্ভাবনা নির্ণয়ের যে সূত্র, এটা আমরা জানি যে ভগ্নাংশের লব হিসাবে বসে অনুকূল ফলাফল, হর হিসাবে বসে সমগ্র ফলাফল। আমাদের এই অঙ্কের সমগ্র ফলাফল মানে 570, কারণ মোট টিকিট 570টা, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 570। আর অনুকূল ফলাফল রহিম সাহেবের ওই 15টা টিকিট, ওটা হচ্ছে অনুকূল ফলাফল। কারণ আমরা চাই রহিম সাহেব প্রথম পুরস্কার পাক। তাহলে রহিম সাহেব যে প্রথম পুরস্কার পাবেন, উনি টিকিট কয়টা কিনছেন? 15টা। তার মানে ওনার নাম ওই 15টা টিকিটের মধ্যে আছে। আমরা মনে প্রাণে চাচ্ছি যেই টিকিটটা উঠানো হবে সেটা যেন ওই 15টা টিকিটের মধ্য থেকেই একটা হয়। টিকিট কিন্তু মোট 570টা, এর মধ্যে আমাদের চাওয়া হচ্ছে ওই 15টার মধ্যে থেকে একটা টিকিট উঠুক, তাহলে রহিম সাহেব প্রথম পুরস্কারটা পেয়ে যাবেন। তাহলে অনুকূল ফলাফল ওই 15টা। তাহলে মোট টিকিট বিক্রি হয়েছে 570টি, রহিম টিকিট কিনেছে 15টি। তাহলে রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল উপরে, সমগ্র সম্ভাব্য ফলাফল নিচে। তো কাটাকাটি করা যায়, 15 × 15 আর 570কে 15 দিয়ে ভাগ করলে 38 হয়। তার মানে রহিম সাহেবের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা হচ্ছে 38/1 রহিম সাহেবের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? 38/1, অর্থাৎ 1/38। এটি হচ্ছে 8 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হলো, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত? আমরা একটা ছক্কা একবার নিক্ষেপ করলাম। এই যে একবার নিক্ষেপ করলাম, দেখেন ছক্কা একবার নিক্ষেপ করার দ্বারা কি কি উঠতে পারে? 1 থেকে 6 মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে, ঠিক না? 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা উঠতে পারে। তো আমরা চাচ্ছি যেই সংখ্যাটা উঠবে ওইটা জোড় সংখ্যা হোক অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হোক। অর্থাৎ জোড় সংখ্যা উঠলেও আমরা খুশি, অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠলেও আমরা খুশি। অর্থাৎ জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, এই দুইটার যে কোনো একটা শর্ত মানবে যারা, তাদেরকে আমরা হিসাবের মধ্যে নিয়ে নিব। জোড় সংখ্যা যারা, তাদেরকে আমরা হিসাবের মধ্যে নিয়ে নিব অনুকূল ফলাফল হিসাবে। অনুকূল ফলাফল মানে কি? শর্ত মেনেছে যারা, তারাই হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে 1 থেকে 6 মধ্যে জোড় সংখ্যা যারা তারা অনুকূল ফলাফলের অন্তর্ভুক্ত হবে। আবার 3 দ্বারা বিভাজ্য যারা, তারাও অনুকূল ফলাফলের অন্তর্ভুক্ত হবে। কারণ আমরা চাচ্ছি জোড় সংখ্যা উঠুক অথবা 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা উঠুক, তাই না? আচ্ছা, তাহলে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আমরা 6টা সংখ্যা পেতে পারি 1 থেকে 6 মধ্যে। এর মধ্যে জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 আর 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 6। তো আমাদের চাওয়া পাওয়া কি? জোড় উঠুক অথবা 3 দ্বারা বিভাজ্য উঠুক। একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করেন জোড় সংখ্যা কারা কারা? 2 4 6, দেখেন আমি লাল দাগ দিলাম। আচ্ছা, 3 দ্বারা ভাগ যায় কারা কারা? 3 6, এরা হচ্ছে 3 দ্বারা ভাগ যায়। তাহলে দেখেন এই যে আমি যে লাল দাগ দিলাম, কার কার নিচে লাল দাগ দিছি? 2 3 4 6, এদের নিচে লাল দাগ দিছি। তার মানে যাদের নিচে লাল দাগ দিলাম, আপনারা আবার পরীক্ষা খাতায় লাল দাগ দিয়েন না, এখন শুধু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি দাগটা দিয়েছি। তো যাদের নিচে দাগ দিলাম, তার মানে তারা শর্ত মেনেছে। 2 4 6 এরা জোড় সংখ্যা, তাহলে শর্ত মেনেছে। 3 6 এরা 3 দিয়ে ভাগ যায়, এরা শর্ত মেনেছে। তাহলে 2 3 4 6 এরা শর্ত মেনেছে, সুতরাং এদেরকে আমরা হিসাবের মধ্যে নিব। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে অথবা শব্দরা যখন থাকে, অথবা বা
এই শব্দ যখন থাকে তখন তার আগে থাকা শর্ত এবং তার পরে থাকা শর্ত, এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত যারাই মানবে তাদেরকে আমরা হিসাবের মধ্যে নিয়ে নিব। দুইটা শর্তের দুইটাই মানতে হবে এমন কোনো কথা নাই। অথবা শব্দটা যখন থাকে তখন এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই আমরা তাদেরকে হিসাবের মধ্যে নিয়ে নিব। অর্থাৎ যারা যারা জোড় সংখ্যা কিন্তু 3 দিয়ে বিভাজ্য না, সমস্যা নাই, জোড় সংখ্যা তো আমি নিয়ে নিব হিসাবের মধ্যে। আবার যারা যারা 3 দ্বারা বিভাজ্য কিন্তু জোড় সংখ্যা না, সমস্যা নাই, 3 দ্বারা বিভাজ্য তো আমি নিয়ে নিব। অর্থাৎ অথবা শব্দটা যখন থাকে এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই তাদেরকে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলা হবে। তাহলে 2, 4, 6 এরা জোড় সংখ্যা, ওই হিসাবে এদেরকে আমি নিয়ে নিলাম। আবার 3, 6 এরা 3 দ্বারা বিভাজ্য, ওই হিসাবে এদেরকে নিয়ে নিলাম। তাহলে আমরা দেখলাম জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এরা হচ্ছে 2, 3, 4, 6। তাহলে এই 4টা সংখ্যা শর্ত মেনেছে, এই 4টা সংখ্যা শর্ত মেনেছে, সুতরাং এই 4টা সংখ্যা হচ্ছে অনুকূল ফলাফল। যেহেতু এই 4টা সংখ্যা শর্ত মেনেছে তাহলে এই 4টা সংখ্যা হচ্ছে অনুকূল ফলাফল, অর্থাৎ এরা শর্ত মেনেছে। তাহলে আমরা বলবো জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা, নিচে বসবে সমগ্র ফলাফল, অর্থাৎ শর্ত মানুক না মানুক সব। তাহলে ছক্কা নিক্ষেপে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে। তাহলে এই 6টা সংখ্যা মানে 6 নিচে বসবে। এই 6 মানে কিন্তু এই 6 না, এই 6 মানে 6টা সংখ্যা। তাহলে নিচে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে 6 বসলো, আর উপরে বসবে অনুকূল ফলাফল হিসেবে 4টা। তাহলে কাটাকাটি করলে 2/3, আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে 2/3। তাহলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা 2/3। তাহলে আমাদের এই 9 নম্বর প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা যাব 10 নম্বর প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীরা, 10 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল কোনো একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু, স্বাভাবিক ওজনের 386টি শিশু এবং বেশি ওজনের 98টি শিশু জন্ম নেয়। এখান হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে, এর সম্ভাবনা কত? এখান থেকে প্রশ্নটা কি বুঝাইছে? মনে করেন একটা স্বাস্থ্য কেন্দ্র, হ্যাঁ স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, শিশু হাসপাতাল মনে করেন যে এই হাসপাতাল শিশুদের জন্য বরাদ্দ করা, শিশুদের জন্য বিশেষজ্ঞরা এখানের মধ্যে ডাক্তারগণ রয়েছে। তো স্বাস্থ্যকেন্দ্র, তো সেখানের মধ্যে কম ওজনের শিশু জন্মগ্রহণ করেছে আপনার হ্যাঁ রিপোর্ট অনুযায়ী কম ওজনের, ঠিক আছে। তো এই স্বাস্থ্যকেন্দ্রে কম ওজনের শিশু জন্মগ্রহণ করেছে 155 জন। 386 জন শিশু তারা স্বাভাবিক ওজন, 98 জন শিশু তারা বেশি ওজন জন্মগ্রহণ করেছে। তো এই সবগুলো শিশুকে যদি সেখানের মধ্যে সুন্দর করে পাশাপাশি সুন্দর করে বিছানার মধ্যে রাখা হয়, সবাইকে সুন্দর করে রাখলো। এইবার মনে করেন যে ডাক্তার সাহেব চোখ বন্ধ করলো, যে কোনো একজনকে যদি তিনি চয়েস করেন তো তিনি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? কারণ এখানে তো সবাইকে রাখা হয়েছে, কম ওজনের শিশু, স্বাভাবিক ওজনের শিশু, বেশি ওজনের শিশু, সবাইকে সুন্দর করে পাশাপাশি রাখা হয়েছে। তো তাদের মধ্য থেকে যদি দৈবভাবে একজন শিশুকে চয়েস করা হয়, নির্বাচন করা হয়, হ্যাঁ, তাহলে ওই শিশুটি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? এই যে এটাই বলছে, এখান হতে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে, এর সম্ভাবনা কত? তাহলে বেশি ওজনের শিশুদের যেই সংখ্যাটা এখানে আছে 98, বেশি ওজনের 98টি শিশু, এটা হচ্ছে অনুকূল ফলাফল। কারণ এখানে প্রশ্নে কি চাচ্ছে? বেশি ওজনের শিশু হোক, মানে যেই শিশুটিকে নির্বাচন করা হবে তিনি যেন বেশি ওজনের হন, এইটা এখানে হতে চাচ্ছে আর কি এই প্রশ্নে। তাহলে বেশি ওজনের শিশু 98 জন, তাহলে এই 98 হচ্ছে অনুকূল ফলাফল। আর নিচে যে বসবে সমগ্র ফলাফল, সমগ্র ফলাফল কি 155, 386, 98 সব একসাথে করলে যতজন হয় আমরা দেখতেছি 639 জন হয়। তাহলে নিচে অর্থাৎ সমগ্র ফলাফল হিসেবে 639 বসবে, আর অনুকূল ফলাফল হিসেবে 98 জন বসবে। তাহলে স্বাস্থ্যকেন্দ্রে মোট শিশু জন্ম নেয় 639 জন। দৈবভাবে একজন শিশু নির্বাচন করলে 639 জনের যে কোনো একজন শিশু আসতে পারে। সমগ্র সম্ভাব্য ফলাফল 639। বেশি ওজনের শিশুর অনুকূলে সম্ভাব্য ফলাফল 98। তাহলে সেই ক্ষেত্রে বেশি ওজনের শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা নিচে বসবে 639, উপরে বসবে 98, অর্থাৎ 98/639, 98/639। ওকে ফাইন। তাহলে আমাদেরকে এটাই বলা হলো যে যদি এই 639 জন
শিশুর মধ্য থেকে একজন শিশুকে নির্বাচন করা হয়, তাহলে তিনি বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত? আমরা দেখলাম 98/639।